বহুল প্রতীক্ষার পরে সুদীপ অভিনীত মার্ক মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় ভয়ঙ্কর এক গ্যাংস্টারকে। সে অনেকগুলো মানুষকে মেরে টানিয়ে রেখেছিল। ওকে দেখে যে কোনো সাধারণ মানুষই ভয় পাওয়ার কথা। ওর নাম ভাদ্রা। ঠিক তখনই ওর কাছে একটা কল আসে। ফোনের ওপার থেকে কেউ একজন জানায় ওর ভাই নাকি একটা মেয়েকে নিয়ে পালিয়েছে। এই কথাটা শুনে অনেকটাই রাগান্বিত হয়ে যায় ভাদ্রা, কারণ সে তার ভাইয়ের বিয়েটা কোনো এক মন্ত্রীর ছেলের সাথে ফিক্সড করেছিল, কিন্তু তার ভাই তার ভালোবাসার মানুষকে নিয়ে পালিয়েছে। এই জন্য অনেক বেশি রাগান্বিত ভাদ্রা। সে যদি এখন তার ভাই এবং সেই মেয়েটিকে পায় তাহলে প্রথমে সেই মেয়েটিকে মেরে ফেলবে, তারপর তার ভাইয়ের খবর করে তারপর ছেড়ে দিবে। আসলে তার ভাই যে পালিয়েছিল এটা যদি মন্ত্রী জানতে পারে তাহলে ভাদ্রার অনেক বেইজ্জতি হবে। এই ব্যাপারটাতে অনেকটাই রাগান্বিত হয়ে চলে আসে বাড়িতে। তার পরপরই ওর ভাই যে মেয়েকে নিয়ে পালিয়েছিল তার বাবা মাকে ধরে আনা হয়। ওনাদের ভাদ্রা জিজ্ঞেস করতে থাকে, তোমাদের মেয়েকে নিয়ে আমার ভাই কোথায় গেছে? ভালোই ভালোই বলে দাও, না হলে কিন্তু তোমাদের সাথে খারাপ কিছু ঘটবে। কিন্তু ওনারা জানেন না যে তাদের মেয়েকে নিয়ে ভাদ্রার ভাই কোথায় গেছে, এই জন্য আর বলতে পারেন না। ভাদ্রার বাবা তাকে শান্ত করার অনেক চেষ্টা করছিল, কিন্তু লাভ তেমন একটা হয় না। ভাদ্রা উল্টো তার বাবার উপরই খেপে যায় আর বলতে থাকে, তুমিই তো ভালোবাসা দিয়ে তোমার ওই ছেলেকে বিগড়েছ, এখন বোঝো ঠেলা। তারপর আবারও জিজ্ঞেস করে সেই মেয়ের বাবা মাকে, কিন্তু ওনারা তো আসলে জানেনই না, তাহলে কি করে বলতে পারেন? এই ব্যাপারটাতে অনেকটাই রাগান্বিত হয়ে যায় ভাদ্রা এবং মেয়েটার বাবা মা দুজনকেই মেরে ফেলে। এই ব্যাপারটা দেখে সেখানে সবাই থমকে যায়। তারপর ভাদ্রা তার লোকজনকে বলে দেয় এই খবরটা যেন কোনোভাবেই মন্ত্রী জানতে না পারে, আর বিয়ের আগেই আমার ভাইকে যেন আমার সামনে উপস্থিত করা হয়। যদি এমনটা না হয় তাহলে তোদের সবার খবর আছে। অন্যদিকে দেখা যায় একটা থানার দৃশ্য। এখানে অনেকগুলো ক্রিমিনালকে ধরে আনা হয়েছিল। তার পরপরই সেখানে বড় এক অফিসার কল দেয় আর সেখান থেকে সব ক্রিমিনালকে ছেড়ে দিয়ে পুরো থানাটাই ফাঁকা করে ফেলতে বলে। কেন যে পুরো থানাটা ফাঁকা করতে বলা হয়েছে এটা একটু সামনে গিয়েই জানা যাবে, তবে বড় স্যারের আদেশ বলে কথা। এর জন্য সাথে সাথেই ক্রিমিনালগুলোকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয় এবং ফাঁকা করে ফেলা হয় পুরো থানা। কিন্তু কেন যে ওরা এটা করছে সেটা এখনও কেউ জানে না। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় কয়েকটা পুলিশের গাড়ি চলে আসে থানায়। সেখান থেকে একটা গ্যাংস্টারকে নামানো হয়। ওকে দেখে গ্যাংস্টার কম আর কমেডিয়ান বেশি লাগছিল। আসলে ওরা এখানে নেশা জাতীয় দ্রব্যের কাঁচামাল আটক করে এনেছিল, যেটার বাজার মূল্য ছিল প্রায় 2000 কোটি টাকা। তখন সেই লোকটা এসে বলতে থাকে, তোরা জানিস তোরা কার মাল আটকেছিস? এটা হলো স্টিফেন রাজের মাল। সে যদি জানতে পারে তাহলে তোদের সবাইকে এক এক করে মারবে। কিন্তু ওর হুমকিতে একটুও নড়ে চড়ে বসে না পুলিশরা, আর তাকে লক আপের মধ্যে আটকে ফেলে। এভাবেই কেটে যায় কিছুক্ষণ। হঠাৎ করে অনেকগুলো গাড়ি চলে আসে থানায়। তারপর সেগুলো থেকে বের হয় অনেকগুলো গ্যাংস্টার। ওরা এসে তো একদম তাণ্ডবলীলা শুরু করে দেয় পুলিশ স্টেশনে। সকল পুলিশদেরকেই মারতে শুরু করে, আর আগে ধরে আনা সেই লোকটাকেও ছাড়িয়ে ফেলে। এমনকি সকল পুলিশদের কাপড় চোপড় খুলে তাদেরকে নিচে বসিয়ে দেয়। তখন সেই লোকটাকে একটা পুলিশ অফিসারকে বলে, তোরা সবাইকে নিজেদেরকে মার্ক মনে করিস? তোরা তো কেউই মার্ক না। এই কথাটা শুনে আবার অফেন্ডেড হয়ে যায় পরে আসা সেই গ্যাংস্টারটা, আর বলতে থাকে, কিসের মার্ক? ওকে যদি আমি সামনে পাই তাহলে ওর এমন অবস্থা করবো যে দেখার মতো থাকবে না। মার্ক কি কোনো বিগ শট নাকি? এইটা শুনে আগে আসা ওই গ্যাংস্টারটা ওকে থামায় আর বলে, তুই মার্ক সম্পর্কে জানিস না তাই এমনটা বলছিস। তুই ভগবানের কাছে দোয়া কর যেন কোনোদিন মার্কের সঙ্গে তোর দেখা না হয়, আর যদি দেখা হয়ে যায় তাহলে যে তোর কী অবস্থা হবে সেটা তুই নিজেও কল্পনা করতে পারতেছিস না। যদিও মার্ক একজন পুলিশ অফিসার, কিন্তু ওর সবচাইতে বাজে গ্যাংস্টারের থেকে অনেক বেশি ভয়ঙ্কর সে। তোর এই কথা যদি সে শুনতে পায় তাহলে তোর চামড়া ছিলে তারপর সেখানে লবণ লাগিয়ে দেবে, আর তোকে এত কষ্ট দিয়ে মারবে যে তুই এই জীবনে জাহান্নামের শাস্তি পেয়ে যাবি। এই কথাটা শুনে খানিকটা ভয় পেয়ে যাবে এই গ্যাংস্টারটা, তবুও বলতে থাকে, এগুলো কোনো ব্যাপার না, ওইরকম কত মার্ককে আমি দেখেছি। ঠিক তখনই দেখা যায় থানার ভেতরে কারো একটা ফোন বেজে ওঠে। এটাতে থানায় থাকা সবাই বিরক্ত হয়। তখন একটা কনস্টেবল বলে ওঠে, স্যার ও নেশা করে পাগলামি করছিল, এর জন্য ওকে ধরে এনেছিলাম থানায়। আপনি বলার পর সবাইকে তো বের করে দিয়েছি, কিন্তু ওনার কথা আমার একদম মনে ছিল না। তখন একটা গ্যাংস্টার সেখানে গিয়ে ওর ফোনটা অফ করে দেয়। তারপর যখন চলে আসতে থাকে তখন আবারও বেজে ওঠে ওই গানটা। এটাতে খানিকটা বিরক্ত হয় সেই গ্যাংস্টার, তারপর আবারও গিয়ে ওই গানটা বন্ধ করে আসে। কিছুক্ষণের মধ্যে গানটা আবারও বেজে ওঠে, আর দেখা যায় ওর চেহারাটা। ওকে দেখেই তো পুলিশরা চিনে ফেলেছে, এটাই হলো মার্ক। ওর পুরো নাম অজয় মার্কন্ডিয়া, শর্ট ফর্ম মার্ক। তখন নাচতে শুরু করে দেয় মার্ক, আর ওর সাথে ওই সন্ত্রাসীগুলোও নাচতেছিল। অনেকক্ষণ ধরে ওরা নাচানাচি করে। সেই সময়টা আবার প্রথমে ধরে না ওই গ্যাংস্টারটা হিসু করতে গিয়েছিল। সে আবার যখন থানার ভেতরে ঢুকতে যাবে তখনই সে খেয়াল করে দেখতে পায় মার্ককে, আর চিনে ফেলে। সাথে সাথে সে ওখান থেকে কেটে পড়ে। অনেকক্ষণ নাচানাচি করার পরে তাণ্ডবলীলা শুরু করে দেয় মার্ক। সবাইকে একদম কাপড় কাচার মতো কাচতে শুরু করে। গ্যাংস্টারগুলো তো বুঝে উঠতে পারছিল না যে হচ্ছেটা কি, এই নেশা করার লোকটা কেনই বা তাদেরকে মারতেছে। তারপর এক পুলিশ অফিসার বলে ওঠে, তোরা তো মার্ককে খুঁজতেছিলি তাই না? এটাই হচ্ছে তোদের বাপ মানে মার্ক। চোখের পলকেই সবারই খুব বাজে অবস্থা করে ফেলে মার্ক। এখানে যেন সবার উপর দিয়ে একদম ঝড় বয়ে গেছে। আর মার্ককে দেখে তো পুলিশরাও অনেক জোশ পেয়েছে এবং মারতে শুরু করে দেয় সেই সন্ত্রাসীদের, একদম পুরো তুলোধুনো করে ফেলে।
এতক্ষণে ওরা টের পেল যে আসলে মার্ক কী জিনিস। সবাইকে ধরাশায়ী করার পরে গিয়ে একটা জায়গায় বসে পড়ে মার্ক। তারপর কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করে ওর ফোনে একটা কল আসে। জানতে পারে ওর মাকে কেউ একজন পেটে ছুরি মেরেছে। এই ব্যাপারটাতে অনেকটাই চিন্তিত হয়ে পড়ে মার্ক এবং সেখান থেকে তাড়াহুড়ো করে একটা কনস্টেবলকে নিয়ে বের হয় হাসপাতালের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে ওরা একটা সিগন্যালে গিয়ে আটকায়। মার্ক অনেক সিগারেট খেত, এর জন্য একটা সিগারেট জ্বালাবে, কিন্তু তার কাছে কোনো লাইটার নেই। পাশের গাড়িটাতে দেখতে পায় একজন সিগারেট খাচ্ছিল। তখন তার হাতটা নিজের কাছে নিয়ে নিজের সিগারেটটা জ্বালিয়ে নেয়। ওর হাতে একটা ট্যাটু দেখতে পায় মার্ক। তারপর সিগন্যালটা ছেড়ে দিল, ওই গাড়িটা পাশের একটা শুনশান রাস্তা দিয়ে ঢুকে যায়। আর মার্কেরা সোজাসুজি চলে আসে হাসপাতালে। দেখতে পায় ওর মায়ের খুব খারাপ অবস্থা হয়ে গেছে, উনি আইসিইউতে ভর্তি। তখন মার্কের কাছে এসে একটা মহিলা বলতে থাকে, আমি আপনার বাড়ির কাজের মেড, আমার মেয়েকে নিয়ে আপনার মা গিয়েছিল বাজারে। আসলে আজকে আমার মেয়ের জন্মদিন ছিল, এর জন্যই ওকে কোনো একটা গিফট কিনে দেওয়ার জন্য গিয়েছিল বাজারে আপনার মা। কিন্তু সেখানে যাওয়ার পরপরই আপনার মাকে ছুরি মেরে আমার মেয়েকে ধরে নিয়ে চলে গেছে কেউ একজন। দয়া করে আমার মেয়েকে খুঁজে এনে দিন আমার কাছে, ও আমাদের খুবই আদরের মেয়ে। এটা বলেই অনেক কান্নাকাটি করতে শুরু করে মা এবং বাবা দুজনেই। তার পরপরই মার্কের মা ডাক দেয় ওকে আর সব কিছু খুলে বলে। সাথে এটাও জানায়, তোর উপরে আমার ভরসা আছে, তুই যত তাড়াতাড়ি সম্ভব ওদের মেয়েকে ওদের কাছে ফিরিয়ে এনে দিবি। তখন মাকে আশ্বাস দিয়ে সেখান থেকে বের হয়ে যায় মার্ক। রাস্তায় যেতে যেতে সে তার টিমকে কল দেয়। আসলে মার্ক ও তার পুরো টিমই এই সময় সাসপেন্ডেড ছিল। তখন তারা জানায়, শুধু একটা কিডন্যাপ হয়নি স্যার, আরও অনেকগুলো বাচ্চাকেই কিডন্যাপ করা হয়েছে এই একই সময়ে। 4-5 বছর আগে তো এই কাজগুলোর সাথে জড়িত ছিল স্টিফেন রাজ, তবে খোঁজ নিয়ে জানা গেছে এখন সে আর এই কাজগুলো করে না। তাহলে কে করলে এগুলো একটু খোঁজবাজ নিয়ে বের করতে হবে, তাহলেই জানা যাবে যে কে কিডন্যাপ করেছিল এই বাচ্চাগুলোকে। ওদের সাথে কথা বলা শেষ করার পরপরই রাজ্যের এক্স সিএম কল করে মার্কের ফোনে। তখন সে জানায়, তোমার সাসপেনশন এবং রাজ্যের ভোটে যেটার পেছনে ছিল আদিকে সেবা, খুব শীঘ্রই সে নতুনভাবে সিএম হতে যাচ্ছে। ওকে যদি আমরা থামাতে না পারি তাহলে অনেক ঝামেলায় পড়তে হবে। খুব শীঘ্রই ওর একটা ভিডিও আসার কথা ছিল আমার কাছে, একটা ডাক্তার চুপি চুপি সেই ভিডিওটা করেছিল, কিন্তু কেন জেনে এই ডাক্তারটার ফোনটা সুইচ অফ আসতেছে আর কোনো খোঁজখবরই পাচ্ছি না আমি ওর। তা তুমি কি একটু ব্যাপারটা দেখবা? কিন্তু মার্ক জানায় যে এগুলোর মধ্যে আমাকে জড়াবেন না স্যার, আমি এগুলোর মধ্যে পড়তে চাই না। এদিকে দেখা যায় কিছুক্ষণ আগের একটা কাহিনী। আদি, তার বাবা এবং পার্টির অন্যান্য মেম্বাররা আইসিইউর ভেতরে ছিলেন, আর সেখানেই বেডে শোয়ায়িত অবস্থায় ছিল আদির মা, যে কিনা বর্তমান সিএম। আসলে তিনি মারা গেছেন, কিন্তু এই ব্যাপারটা যেন কোনোভাবেই বাহিরের কেউ জানতে না পারে এটা বলে সবাইকে ভয় দেখায় আদি। তার পরপরে ওরা সবাই বাইরে চলে আসে। প্রেস তখন ওদের কাছে জানতে চায় কী অবস্থা এখনকার সিএম এর। তখন আদির বাবা জানায় এখনও সুস্থ আছে, তবে বিপদ এখনও কাটেনি, হয়তো কয়েক ঘন্টার মধ্যে আপনাদের আসল তথ্যটা আমরা দিতে পারবো। এই কথাটা শুনে বিভিন্ন সাংবাদিক বলে ওঠে, এই কথা তো আরও কয়েক ঘন্টা ধরেই বলছেন আপনারা, তাহলে কি আসল সত্যটা আমরা আদৌ জানতে পারবো না? কিন্তু এইটাতে কোনো কমেন্টই করে না ওরা। দেখা যায় একটা ডাক্তার চুপি চুপি চলে আসে হাসপাতালের বেসমেন্টে, তারপর ওর গাড়ির ভেতরে ঢুকে একটা ভিডিও প্লে করে। আসলে এটা ছিল আদি এবং তার বাবা বর্তমান সিএম মানে তার মায়ের সাথে কি করেছিল সেটা নিয়েই। আদি তার মাকে বলে ওকে পরবর্তী সিএম বানানোর কথা, কিন্তু মা কোনোভাবেই ওকে সিএম বানাতে চায় না বলে জানিয়ে দেয়। এই জন্য আদি নিজের মায়ের সিগনেচারটা নকল করে সেখানে বসিয়ে দেয়, তারপর নিজের মাকে সেটা দেখায় এবং শ্বাসরোধ করে মেরে ফেলে। এই পুরো ভিডিও আবার গোপন একটা ক্যামেরা দিয়ে রেকর্ড করে নিয়েছিল এই ডাক্তারটা। তারপর গাড়ি নিয়ে তাড়াহুড়ো করে চলে আসে বাড়িতে, কারণ তার ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিল এই ভিডিওটা দেখতে দেখতেই। এসে ওর ফোনটা চার্জে লাগায়, খেয়াল করে দেখতে পায় ওর ছেলে ওর মায়ের ফোন নিয়ে গেম খেলছিল। এটাতে ছেলের ওপর একটু রাগ দেখায় সেই ডাক্তার। ওর ফোনটা কিছুটা চার্জ হলে তারপর সে কল দেয় এখনকার এক্স সিএমকে আর জানায় ব্যাপারটা। সে তখন ভিডিওটা ওকে দিতে বলে, কিন্তু ডাক্তার বলে আমি আপনার সাথে দেখা করবো সরাসরি, তারপর ভিডিওটা আমি আপনাকে দিব। আসলে তারপর থেকেই ডাক্তারের ফোনে আর কল ঢুকতেছিল না। এক্স সিএম যখন মার্ককে কল দিয়ে ব্যাপারগুলো জানায়, সাথে সাথেই এক্স সিএম এর সেক্রেটারি আবার কল দেয় আদিকে আর সব ব্যাপার স্যাপার ওকে জানিয়ে দেয়। তখন আদি অনেক গুন্ডাপান্ডা পাঠায় মার্ককে জানে মেরে ফেলার জন্য। দেখা যায় একটা ব্রিজের ওপরে এসে মার্ক তার গাড়িটা থামায় আর সাথে থাকা লোকটিকে অন্য একটা বাইকে করে পাঠিয়ে দেয় অন্য জায়গায়। তারপর অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই চলে আসে আদির পাঠানো গুন্ডাপান্ডারা। ওরা মোটামুটি 50-60 জন লোক এসেছিল একে মারার জন্য, কিন্তু ওরা তো আর জানতো না যে কী পরিমাণ ভয়ঙ্কর মানুষ মার্ক। এরকম 100 মানুষ আসলেও তার কিছুই করতে পারবে না। তখনই ওদের মধ্যকার একজনকে কল দেয় আদি এবং মার্কের সাথে কিছুটা কথা হয় ওর। ওনার কোনো কথাতেই কোনো ভয়ই পায় না মার্ক, আর তাণ্ডব লীলা শুরু করে দেয়। সবাইকে একদম কাপড় কাচার মতো কাচতেছিল মার্ক। এতগুলো মানুষও যেন ওর কাছে কিছুই না। আসলে মার্ক তো ছিল একাই 100 মানুষের সমান। সবাইকে কুত্তা মারতেছিল মার্ক। আদির লোকজনকে মার্ক যখন মারতেছিল তখন সে ভিডিও কলে ছিল এবং সব কিছু দেখতেছিল। চোখের পলকেই সবাইকে ধরাশায়ী করে ফেলে মার্ক। আর যতজনকে মারা বাকি ছিল তারা তো ওখানে মার্কের তাণ্ডব দেখে ভয়ে পালিয়ে যায়। তখন ওই গুন্ডাপান্ডাদের লিডারকে ধরে ফেলে মার্ক আর গলায় দড়ি পরিয়ে ঝুলিয়ে দেয় ব্রিজ থেকে নিচের দিকে। আর জিজ্ঞেস করতে থাকে যে ডাক্তার কোথায়, কারণ তার ফোনে যে এভিডেন্সটা আছে সেটা প্রয়োজন মার্কের। প্রথমে তো সেই লিডার কোনো কিছুই বলতে চাইছিল না, কিন্তু ওর এতটা বাজে অবস্থা করে ফেলেছিল যে সে না বলে আর পারছিলই না। বলতে থাকে সেই লিডারটা,
ওরা সবাই মিলে গিয়েছিল সেই ডাক্তারের বাড়িতে। গিয়েই ওকে ধরে মারধর করতে শুরু করে। প্রথমে তো ডাক্তারটা এটা অস্বীকার করছিল যে ওর ফোনে কোনো রকমের কোনো ভিডিও আছে, কিন্তু মারা একদম সামলাতে পারছিল না সে, আর বলে দেয় যে হ্যাঁ আমার ফোনে আছে আর আমার ফোনটা এখন চার্জে। তারপর গিয়ে দেখতে পায় ওর ফোনটা চার্জে নেই। তখন ওর বউকে জিজ্ঞেস করে জানতে পারে ওর ছেলে নাকি ওর ফোনটা নিয়ে গেম খেলছে। এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় ডাক্তার এবং ছেলেকে খুঁজতে থাকে, সাথে অনেক চিল্লাচিল্লিও করছিল। এটা শুনে অনেক ভয় পেয়ে যায় সেই ছেলেটা এবং ওখান থেকে বেরিয়ে যায়। তারপর থেকে সেই ডাক্তারের ছেলে এবং তার ফোনকে খুঁজে পাওয়া যায়নি। এটুকু শোনার পরেই মার্ক ব্রিজ থেকে ওই লোকটাকে গলায় দড়ি পড়া ঝোলানো অবস্থায় ফেলে দেয়। এদিকে দেখা যায় পার্টি মেম্বার একটা মিটিং করতেছিল। তখন সেখানে সিনিয়র মেম্বাররা বলতে থাকে যে কে হবে পরবর্তী সিএম। এক একজনকে সাজেস্ট করছিল, কিন্তু আদি এবং তার বাবা বলে ওঠে যে পরবর্তী সিএম হবে আদি। প্রথমে তো এই কথাটা কেউই মানতে চায় না, কিন্তু আদি যখন ওদের সবাইকে ভয় দেখায় তখন ওরা মেনে নিতে বাধ্য হয়। অন্যদিকে মার্ক চলে আসে সেই জায়গাতে যেখানে থেকে ওর মাকে ছুরি মেরে ওই মেয়েটাকে উঠিয়ে নেওয়া হয়েছিল। সেখানে এসে মনে মনে সবকিছু ভিজুয়ালাইজ করতে থাকে মার্ক। সে মোটামুটি সবকিছু বুঝে গিয়েছিল যে কিভাবে কাজটা সংঘটিত হয়েছে। তার পরপরই দেখা যায় ওই লোকটা অনেকগুলো বাচ্চাকে একত্রিত করে একটা জায়গায় রেখেছে। এটা একটা শুনশান জায়গায় রেখেছিল। বাচ্চারা তো অনেক কান্নাকাটি করছিল, তারপরেও একটু ওদের উপর দয়া হয় না লোকটার। তার পরপরই দেখা যায় মার্কের কাছে চলে আসে ওর টিমের লোকজন। তাদের এক একজনকে এক এক জায়গায় গিয়ে এভিডেন্স জোগাড় করতে বলা হয়েছিল। যে যে জায়গা থেকে বাচ্চাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছিল সেই জায়গাগুলোতে কোনো সিসিটিভি ফুটেজ বা কোনো ডেটাই ছিল না, তবে একটা জায়গা থেকে একটা সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। এটা আসলে ওই সময়কার ফুটেজ যখন ডাক্তারের ছেলেটাকে ওই লোকটা উঠিয়ে নিয়েছিল। তখন মার্ক ভালোভাবে খেয়াল করে দেখতে পায় ওই লোকটার হাতে একটা ট্যাটু। সাথে সাথে ওর মনে পড়ে যায় মায়ের সাথে হাসপাতালে দেখা করতে যাওয়ার সময় সিগন্যালে সে যার হাত থেকে সিগারেটের আগুন নিয়েছিল তার হাতেও ঠিক এমনই একটা ট্যাটু ছিল। ওর গাড়িটা তারপর যেদিক দিয়ে গিয়েছিল ওই দিকেই চলে যায় মার্ক। এখন তো ওরা এই কিডন্যাপারের গাড়ি সম্পর্কেও জেনে গেছে, তাহলে এই কিডন্যাপারকে ধরতে এখন একটু সহজ হয়ে যাবে। ওরা খোঁজবাজ চালানো শুরু করে দেয়। এদিকে দেখা যায় কিডন্যাপারটা চলে আসে শুনশান একটা জায়গায়। তারপর একটা ঘরের মধ্যে ঢুকে সেই ঘরের মধ্যেই আগে থেকে অপেক্ষা করছিল একটা মেয়ে। মেয়েটা এসেই ওই লোকটাকে জড়িয়ে ধরে। ছেলেটার নাম রুদ্রা আর মেয়েটার নাম রুকমণি। আসলে সিনেমার প্রথমেই যে বড় মাপের গ্যাংস্টার ভারদাকে দেখানো হয়েছিল আর তার যে একটা ভাই একটা মেয়ে নিয়ে পালিয়েছিল, সেই ভাইটাই হচ্ছে রুদ্রা। সে এই মেয়েটাই মানে রুকমণিকে নিয়েই পালিয়েছিল ওর ভাইয়ের হাত থেকে বাঁচার জন্য, কারণ ওরা একে অপরকে খুব ভালোবাসতো। কিন্তু এই প্রেমটা কোনোভাবেই মেনে নিতে চায় না ভাদ্রা, আর রুদ্রার বিয়েটা ঠিক করে ফেলে একটা মন্ত্রীর মেয়ের সাথে। এ কারণে ওরা পালিয়ে এসেছিল। যদি ওরা দেশে থাকে তাহলে ধরা খেয়ে যাবে, এজন্য ওদের এখান থেকে বিদেশে চলে যেতে হবে। কিন্তু তার জন্য তো প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। এজন্যই রুদ্রা এতগুলো বাচ্চাকে উঠিয়েছে। তাদেরকে বিক্রি করে সে অনেকগুলো টাকা পাবে, আর এগুলো দিয়ে বিদেশ চলে যাবে ওরা দুজন। এদিকে বাচ্চাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া সম্পর্কে যে কেসটা হয়েছিল এই সম্পর্কে ইনভেস্টিগেশন করতে বলা হয় সানচানা এবং তার টিমকে। মার্ক এবং তার টিম যখন শুনশান একটা জায়গায় এগুলো নিয়ে ইনভেস্টিগেশন করছিল, ঠিক তখনই সেখানে চলে আসে সানচানা। এসেই বলতে থাকে মার্ক, তুমি তো সাসপেন্ডেড অফিসার, তাহলে তুমি কেন আদির বিরুদ্ধে যাচ্ছ? ও তো আগামীকালকেই হয়তো বা সিএম হয়ে যাবে, এতে তোমার তো সামনে সমস্যা হয়ে যাবে। আর তোমাকে অ্যারেস্ট করার জন্য আদি অর্ডার দিয়ে দিয়েছে, এর জন্য তোমাকে অ্যারেস্ট করতে আমি বাধ্য হচ্ছি, তুমি কিছু মনে করো না। ঠিক তখনই গাড়ি থেকে নেমে পড়ে মার্ক। ওর ভাবসাব দেখে তো সানজানার টিমে থাকা সবাই ভয়ে কেঁপে ওঠে। মার্ককে ওরা ধরতে যাবে, ঠিক তখনই সানজানার ফোনে একটা কল আসে। আদি কল দিয়েছিল আর সানজানাকে বলে দেয় যে মার্ককে ধরার কোনো প্রয়োজন নেই, তোমাদের যে কেসটা দিয়েছিলাম সেটা নিয়েই তোমরা ফোকাস করো। এতে মার্ক এবং তার টিমের ভাব তো আরও বেশি বেড়ে যায়। অন্যদিকে দেখা যায় আজকে স্টিফেন রাজের হলুদ সন্ধ্যা। এখানে সে যখন সবার সাথে এনজয় করছিল, ঠিক তখনই সেই জায়গায় চলে আসে সিনেমার প্রথমে দেখা জেল থেকে পালিয়ে যাওয়া ওই লোকটা, আসলে যার জিম্মাদারিতেই ছিল 2000 কোটি টাকা মূল্যের নেশা জাতীয় দ্রব্যের কাঁচামাল। তখন সে এসেই স্টিফেন রাজকে সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলে। এই ব্যাপারটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় স্টিফেন রাজ আর ওই লোকটাকেই মেরে ফেলে। তারপর সে কল লাগায় আদিকে এবং সবকিছু খুলে বলে। তখন আদি জানায়, তোর মাল এবং তোর লোকজনকে যদি তুই বের করতে চাস তাহলে মার্ককে তুই মেরে ফেল। আগামীকালকে তো আমি সিএম হয়েই যাচ্ছি, তো কোনো ঝামেলায় তোকে পড়তে হবে না, এটা আমি তোকে আশ্বাস দিলাম। যা করার ইচ্ছা তুই কর। তার পরপরই স্টিফেন রাজ চলে আসে ওর পার্টি। তার সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, এখানে তোরা যারা যারা আছিস সবাইকে আমি একটা ছবি সেন্ড করেছি গ্রুপে, ওর নাম মার্ক। তারপর অনেকগুলো টাকা এনে দেখিয়ে বলে, যারা যারা মার্ককে মারতে পারবে এই সবগুলো টাকা তাদের। এই কথাটা শুনে তো সবাই অনেক খুশি হয়ে যায়। কিন্তু সেখানে একজন বলেছে, তুমি আমাদেরকে অফার দিচ্ছ নাকি মরার অফার দিচ্ছ? মার্কের মতো একজন ভয়ঙ্কর লোককে কোনোভাবেই আমাদের পক্ষে মারাটা সম্ভব নয়। এটা বলেই সে এবং তার সাথে কিছু লোক চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সেই পার্টিটা স্টার্ট হয়। তার পরপরই ওখানে এন্ট্রি নেয় মার্ক। ওকে দেখে তো একদম বাজে অবস্থা হয়ে গিয়েছিল স্টিফেন রাজের। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। সেই জায়গায় আবার উপস্থিত ছিল রুদ্রাও। মার্ককে দেখে তো স্টিফেন সহ তার গুন্ডা পান্ডারা ওর দিকে বন্দুক তাক করে বসে। ঠিক তখনই ওর ফোনে একটা কল আসে।
কলটা ধরে দেখতে পাই এটা থানা থেকে পুলিশ কল করেছিল। তারা জানায় মার্ক স্যারের যদি কিছু হয়ে যায় তাহলে তো সব জিনিস একদম পুড়িয়ে ফেলবো আমরা, 2000 কোটি টাকা একদম চোখের সামনেই পুরো রাখ হয়ে যাবে। এই কথাটা শুনে অনেকটাই ভয় পেয়ে যায় স্টিফেন। তখন ওর সাথে কথা বলার জন্য একটু সাইডে ডেকে নিয়ে যায় মার্ক, আর কিডন্যাপ হওয়া ওই বাচ্চাগুলো সম্পর্কে জিজ্ঞেস করে। তখন স্টিফেন জানে আমি তো এই কাজগুলো আরও 4-5 বছর আগেই ছেড়ে দিয়েছি, এখন আর ওই কাজগুলো তো আমি করি না, তাহলে আমি কিভাবে জানতে পারি যে বাচ্চাগুলোকে কোথায় রাখা হয়েছে। এদিকে দেখা যায় একজনের কাছ থেকে ফোন চুরি করে রুদ্রা কল দেয় সোলেমান নামের একজনকে। আসলে এই বাচ্চাগুলোকে ওর কাছেই বিক্রি করবে রুদ্রা, আর এটার বিনিময়ে ওর থেকে ডলার নিয়ে বিদেশে যাবে। ওরা দুজনে যখন কথাবার্তা বলছিল তখন এইটা আবার ট্রেস করে ফেলে মার্কের সাথে থাকা কিছু টিমমেট। সাথে সাথে এই ব্যাপারটা মার্ককে জানায় এবং সেই লোকটা ওই পার্টির মধ্যে আছে এইটাও বলে। ওর একটা ছবিও দেয়। আসলে পার্টির মধ্যে ঘুরতে ঘুরতে রুদ্রা একটা লোকের কাছ থেকে ফোনটা মেরে দিয়েছিল। তারপর তাকে খুঁজতে শুরু করে দেয় মার্ক সহ বাকি সবাই। কিছুক্ষণের মধ্যেই ওই লোকটা খুঁজে পায় রুদ্রাকে আর গিয়ে ওকে ধরে ফেলে। প্রথমে তো মার্কের টিমমেটরা মনে করেছিল যে হয়তোবা সেই লোকটাই আসল কালপ্রিট, কিন্তু মার্ক খেয়াল করে দেখতে পায় রুদ্রার হাতে সেই ট্যাটুটা, আর সাথে সাথে ওকে চিনে ফেলে। রুদ্রা যখন বুঝে যায় যে ওকে চিনে ফেলেছে মার্ক, তখন সেখান থেকে একটা দৌড় লাগায়। সবাই মিলে ওকে তাড়া করতে শুরু করে। অনেকক্ষণ ধরে চোর পুলিশ খেলার পরেও ধরতে পারে না ওকে মার্ক, কিন্তু সৌভাগ্যবশত ওরা ধরে ফেলে সোলেমানকে, আর ওই বাচ্চাগুলো সম্পর্কে ওকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কিন্তু সে নাকি বাচ্চাগুলো সম্পর্কে কিছুই জানে না। এক ব্যাগ ভর্তি ডলারও দেখতে পায় ওর কাছে। কিছুক্ষণের মধ্যে ওর ফোনে কল দেয় রুদ্রা। তখন অনেক ইমোশনাল হয়ে ওর সাথে যা যা কিছু ঘটেছিল সব কিছু বলে ফেলে সোলেমান। তারপর রুদ্রার সাথে কথা হয় মার্কের। রুদ্রা তখন জানায় আমার কাছে ডলারের ওই ব্যাগটা পৌঁছে দেবে তুমি সোলেমানকে দিয়ে, তাহলে বাচ্চারা যে কোথায় আছে এটা আমি তোমাকে বলে দেব। কিন্তু ওর মনে তো ছিল অন্য প্ল্যানই। কিছুক্ষণের মধ্যেই সে কল দেয় ওর ভাই ভাদ্রাকে, আর অনেক করে অভিনয় করতে থাকে। বলতে থাকে ভাই আমার ভুল হয়ে গেছে, এখন আমি পুলিশের হাতে ধরা খেয়েছি, শুধু তুমি আমাকে এখান থেকে বাঁচিয়ে নাও। তুমি এখন থেকে যা বলবে আমি সেটাই করব। এমনকি মন্ত্রীর মেয়েকে বিয়ে করাতেও আমার কোনো সমস্যা নেই। ওরা আমাকে একটা লাইট হাউসের মধ্যে আটকে রেখেছে। এটা শুনে ভাদ্রা ওই শহরে থাকা ওর টিমকে বলে দেয় ওই লাইট হাউসে গিয়ে ওর ভাইকে উদ্ধার করতে, আর সাথে সাথে সে তার এলাকা থেকে বেরিয়ে পড়ে এখানে আসার উদ্দেশ্যে। দেখা যায় রুদ্রা আসলে ওর ভাইয়ের সাথে গেম খেলতেছিল। ওই লাইট হাউসের মধ্যে যে পুলিশরা সোলেমানকে নিয়ে আটক করে রেখেছে এটা তো সে খুব ভালো করেই জানতো। এজন্য সেখানে তার ভাইকে পাঠিয়ে দিবে যেন ওরা ফাইট করে দুজনেই মারা যায়, আর সে যেন বেঁচে যায়। অন্যদিকে দেখা যায় মার্কেট টিম রুদ্রার ফোন কল ট্রেস করে জানতে পারে এই সকল ব্যাপারগুলো। এমনকি সে যে কোন মার্কেট আছে এটাও খুব ভালো করেই জানতে পারে ওরা। সাথে সাথে এর খবরটা তারা মার্ককে দিয়ে দেয়। তখন মার্ক চলে আসে ওই মার্কেটে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে সে দেখতে পায় রুদ্রাকে। সাথে সাথেই ওকে তাড়া করতে শুরু করে দেয় মার্ক। তখনই আবার রুদ্রা বুদ্ধি করে ওর ভাই ভাদ্রাকে ফোন লাগায় আর জানায় যে আমি ওখান থেকে কোনোভাবে পুলিশের হাত থেকে পালিয়ে এসেছি। এখন আমি এই মার্কেটের মধ্যে আছি, পুলিশরা আমার পেছনে পড়ে আছে, তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসো। তখন ওরা ওই লাইট হাউসে যাওয়া বাদ দিয়ে এখানের উদ্দেশ্যেই রওনা করে। এদিকে ওদের দুজনের চোর পুলিশ খেলা তো চলছিলই। অনেকক্ষণ তাড়া করার পরে রুদ্রাকে ধরে ফেলে মার্ক, কিন্তু ততক্ষণে সেখানে চলে এসেছিল ভাদ্রার লোকজনেরা। তখন শুরু হয়ে যায় সেখানে মার্কের সাথে ওদের ফাইট। কিন্তু মার্ক তো আর ফাইটে কোনো রকমের কোনো ভয় পায় না, সবাইকে মারতে শুরু করে দেয়। ওদেরকে একদম কাপড় কাচার মতো কাচতেছিল মার্ক। এতগুলো মানুষও যেন মার্কের কাছে কিছুই না, দেখে মনে হচ্ছিল যেন একদম পান্তা পানি। চোখের পলকেই সবাইকে ধরাশায়ী করে ফেলে মার্ক, আর আবারও তাড়া করতে থাকে রুদ্রাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে ভাদ্রার আরও লোকজন চলে আসে। ওদের সাথে যখন মার্ক ফাইট করতেছিল তখন সেখান থেকে পালিয়ে যায় রুদ্রা। এবার ওর পিছে পিছেই চলে আসে সানচানা, তার টিম এবং মার্কের বাকি টিমমেটগুলো। অনেকক্ষণ তাড়া করার পর একটা জায়গায় চলে আসে রুদ্রা। তখন আস্তে আস্তে এগিয়ে গিয়ে সবাই ওকে ধরার চেষ্টা করে, কিন্তু একটা মেয়েকে জিম্মি করে ফেলে রুদ্রা। এটা দেখে ওদের মধ্যে থাকা একজন ওর পায়ে গুলি করে, তারপর বুকেও গুলি করে। কিছুক্ষণের মধ্যেই আরও এক টিমমেট এসে 2টা গুলি চালায় ওর গায়ে। সাথে সাথেই সেখানে এসে উপস্থিত হয় মার্ক। ওর চোখের সামনেই মাটিতে লুটিয়ে পড়ে রুদ্রা। এই ব্যাপারটা দেখে অনেকটাই চিন্তায় পড়ে যায় মার্ক, আর গিয়ে দেখতে থাকে কি অবস্থা ওর। দেখতে পায় এখন অবশ্য জীবিত আছে, কিন্তু খুবই বাজে অবস্থা। তখন ওকে বারবার বলতে থাকে বাচ্চাগুলোকে তুই কোথায় রেখেছিস সেটা বলে দে, ওখানে 18টা বাচ্চার জীবন জড়িয়ে আছে। তখন রুদ্রা বলতে থাকে আমি বলতে পারি, কিন্তু আমাকে আগে তুই বাঁচা। সাথে সাথেই তাড়াহুড়ো করে ওকে গাড়িতে তুলে নেয় মার্ক, নিয়ে যেতে থাকে হাসপাতালের দিকে। কিন্তু খানিকটা যেতেই রুদ্রা বলে তুই আমাকে মেরে ফেললি, তুই বাচ্চাদেরকে কখনোই খুঁজে পাবি না, আর এটার জন্য দায়ী থাকবি শুধু এবং শুধুমাত্র তুই। আগামী 18 ঘন্টার মধ্যে যদি বাচ্চাগুলোকে তুই খুঁজে না পাস তাহলে ওরা মারা পড়বে সবাই। এটা বলেই মারা যায় রুদ্রা। এই ব্যাপারটা দেখে খানিকটা থতবত খেয়ে যায় মার্ক। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। আসলে বাচ্চাদেরকে সে কোথায় রেখেছে এটা শুধু এবং শুধুমাত্র রুদ্রাই জানতো, কিন্তু এখন তো সে মারা গেল, এখন কি করে খুঁজে বের করবে ওই বাচ্চাগুলোকে। দেখা যায় শুনশান একটা জায়গায় কোনো একটা রুমের মধ্যে আটকে রাখা হয়েছিল ওই বাচ্চাগুলোকে। অনেক কয়েক ঘন্টা না খাওয়াতে খুবই বাজে অবস্থা হয়ে যাচ্ছিল ওই বাচ্চাদের। এদিকে দেখা যায় মৃত রুদ্রার লাশটা নিয়ে গাড়ি করে মার্কস চলে আসে সেই লাইট হাউসে। দেখতে পায় সেখান থেকে দেওয়াল বেয়ে বেয়ে নেমে পড়েছিল সোলেমান এবং পালানোর চেষ্টা করছিল। তখন মার্ক এসে ওকে ধরে ফেলে।
আর বারবার ওকে জিজ্ঞেস করতে থাকে যে বাচ্চাগুলোকে কই রেখেছে মার্ক, তুই কি এগুলোর ব্যাপারে কিছু জানিস? কিন্তু সে জানায় যে আমি তো এগুলো জানি না, শুধুমাত্র রুদ্রাই জানতো। তখন মার্ক ওকে বলে তুই ওকে গিয়ে জিজ্ঞেস করে দেখ। যখন সোলেমান ওকে জিজ্ঞেস করতে যাচ্ছিল তখন আবার একজন ওর হাতে একটা বন্দুক ধরিয়ে দেয় যে এটা দেখলে ভয় পাবে, তাহলে সব কিছু বলে দিবে। সেখানে গিয়েই রুদ্রাকে এটা ওটা বলে ভয় দেখাতে থাকে সে, আর ওর মাথায় বন্দুকটাও তাক করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে যে মারা গেছে রুদ্রা, আর এই ব্যাপারটার একটা ভিডিও করে ফেলা হয়েছে। আসলে এই সব কিছুই ছিল ওদের প্ল্যান করা। তার পরপরই সেই লাইট হাউসের ওপরে তোলা হয় রুদ্রাকে, আর পাশে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় সোলেমানকে। সবাই নিচে চলে আসে। রুদ্রাকে কিভাবে মারা হলো এই ব্যাপারগুলো নিয়ে সানচানা এবং রুদ্রার টিমের মধ্যে মেয়েরা ঝামেলা বাঁধায়। তারপর সেখান থেকে রাগান্বিত হয়ে চলে যাচ্ছিল সানচানা। যাওয়ার সময় গাড়িতে ওঠার পরপরই একটা লোক বলে ওঠে, ম্যাম আমরা তো সারা জীবনই বসের কথাই শুনে এসেছি, তবে এবার আমার মনে হচ্ছে মার্ক স্যার সত্য পথেই হাঁটছেন, তো ওনাকে সাথ দেওয়াটাই মনে হয় উচিত হবে ম্যাম। এই কথাটা শুনে সানচানার মন গলে যায় এবং চলে আসে মার্ককে সাহায্য করার জন্য। তখন বলতে থাকে, রুদ্রা ফোন ঘাটাঘাটি করে আমরা জানতে পেরেছি যে গত কিছুদিন হলো সে 8 GB ড্যাম নিয়ে অনেক সার্চ করতো গুগলে। হয়তোবা বাচ্চাদেরকে সে এমন একটা জায়গায় রেখেছে যে যেটার সাথে কোনো না কোনোভাবে 8 GB ড্যাম কানেক্টেড। তো আমরা যদি চাই তাহলে এই ড্যামটা বন্ধ করাতে পারি, তাহলে হয়তোবা বাচ্চারা আর মারা যাবে না। কিন্তু মার্ক জানায় অলরেডি এই ড্যামটা খুলে দেওয়া হয়েছে, এখন বন্ধ করার কোনোভাবেই পসিবল নয়। এখন যত তাড়াতাড়ি সম্ভব ওই বাচ্চাদের লোকেশনটা খুঁজে বের করতে হবে, না হলে অনেক ঝামেলায় পড়তে হবে আমাদেরকে, আর মারা যাবে ওই বাচ্চাগুলো। এজন্য সবাইকে বিভিন্ন জায়গায় পাঠায় খোঁজখবর নেওয়ার জন্য। ওদের হাতে সময় আছে আর মাত্র 18 ঘন্টা। এদিকে দেখা যায় বাচ্চাদের ঘরের মধ্যে খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিল, কারণ এত সময় পার হয়ে গেছে, এখন পর্যন্ত তাদেরকে কিছুই খেতে দেওয়া হয়নি। হঠাৎ করেই সেখানে দেখা যায় ফোঁটায় ফোঁটায় পানি পড়তেছিল। কিছুক্ষণ এভাবে পানি পড়ার পর একটা বাচ্চা যায় সেখানে আর পানি খেতে থাকে। এটা দেখে অন্য বাচ্চারাও যায় ওর কাছে আর পানি খেতে শুরু করে। অনেকগুলো জায়গা দিয়ে তখন পানি পড়তে শুরু করে। বাচ্চারা ব্যাপারটা দেখে খুব এনজয় করছিল। তারা তো আর বুঝতে পারতেছিল না যে হয়তোবা তারা ঝামেলায় পড়তে যাচ্ছে, এজন্য পানি পেয়ে সবাই অনেক মজমস্তি করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় এতক্ষণে শহরে চলে এসেছে ভাদ্রা। সে তার লোকজনকে একত্রিত করে তার ভাইয়ের সম্পর্কে জানতে চায়। তারপর যখন জানতে পারে যে মার্ক তার ভাইকে ধরে নিয়ে গেছে তখন অনেক বেশি রাগান্বিত হয়ে যায় ভাদ্রা। একদম খ্যাপা কুকুরের মতো ব্যবহার করতে থাকে। তার পরপরই সে কল লাগায় স্টিফেন রাজকে। দেখা যায় স্টিফেন রাজের মাত্রই বিয়ে হলো, এখন সে তার বউকে নিয়ে গাড়ি করে চলে যাবে মেনশনের দিকে। ঠিক তখনই ওর ফোনে কল দেয় ভাদ্রা। প্রথমে তো সে কলটা ধরতেই চাইছিল না, কিন্তু পরে ফোনটা ধরতে বাধ্য হয়। তখন ভাদ্রা ওকে তার জায়গাতে আসতে বলে। স্টিফেন রাজ তো জানায় আমি তো মাত্রই বিয়ে করলাম, একটু পরে আসলে হয় না? এই কথাটা শুনে অনেকটাই রাগান্বিত হয়ে যায় ভাদ্রা, আর বলে আমার ভাইকে আমি খুঁজে পাচ্ছি না, আর তোর বউই তোর কাছে বড় হয়ে গেল। যদি তুই মরতে না চাস তাহলে তাড়াতাড়ি এখানে চলে আয়। ওর পাশেই আবার গাড়ি নিয়ে অপেক্ষা করছিল মার্ক। কিছুক্ষণের মধ্যেই স্টিফেন রাজ চলে আসে ভাদ্রার কাছে। স্টিফেন তো মনে করেছিল হয়তোবা 2000 কোটি টাকার যে র ম্যাটেরিয়ালগুলো ওর কাছে দেওয়া হয়েছিল সেগুলোর ব্যাপার নিয়ে ওর সাথে কথা বলতে চায়। কিন্তু ভাদ্রা জানায় আমার ভাই কোথায় এটা জানার জন্য তোকে এখানে ডাকা হয়েছে। ও নাকি অনেকগুলো বাচ্চাকে কিডন্যাপ করেছে, আর তুই তো আগে এই কাজগুলো করতি। তখন স্টিফেন বলতে থাকে গত 5-6 বছর ধরে তো আমরা ওই কাজটা বাদই দিয়ে দিয়েছি, তো রুদ্রা ওইটা সম্পর্কে জানলো কিভাবে? আমরা এই কাজটা করতাম এটা তো রুদ্রা জানতোই না। এটার মানে এটাই দাঁড়াচ্ছে যে তোমাদের মধ্যে কেউ একজন আছে যে ওকে সাহায্য করছে। সেই একজনকে তুমি খুঁজে বের করো, তাহলেই তোমার ভাইকে তুমি খুঁজে পাবা। ওই জায়গাতে আবার মার্কের একজন লোকও সেট করা ছিল, তার থ্রুতেই ফোনে সব খবরাখবর শুনতে পাচ্ছিল মার্ক। তখন স্টিফেন জানায় কয়েকটা জায়গা সম্পর্কে যেখানে তারা আগে বাচ্চাগুলোকে লুকিয়ে রাখতো। সাথে সাথেই সেই জায়গাগুলোতে লোক পাঠিয়ে দেয় ভাদ্রা। তখন মার্ক ওর লোকদেরকে ওই জায়গাগুলোতে পাঠায়, আর সে নিজেও একটা জায়গার উদ্দেশ্যে রওনা হয়। মার্কের বলা মোতাবেক সানচানা চলে আসে একটা হোটেলে। এসেই দেখতে পায় সেখানকার স্টাফকে মেরে ফেলেছে কেউ একজন। তখন সে ইশারা করে উপরের দিকে। অনেক সতর্কতার সহিত সানচানা আগাতে থাকে। যখন রুমের মধ্যে আসে তখন দেখতে পায় ভাদ্রার লোকজনদের। ওরা অ্যাটাক করে বসে সানচানার ওপর। অনেকক্ষণ ফাইট করার পরে সবাইকে ধরাশায়ী করে ফেলে সানচানা। এই রুমের মধ্যে ছিল ভাদ্রার প্রেমিকা রুকমণি। তখন রুকমণিকে বাঁচিয়ে নেয় সানচানা। এদিকে কিডন্যাপ হওয়া বাচ্চাদের বাবা মারা থানার সামনে এসে মানববন্ধন করতে থাকে। তখন সেখানে চলে আসে বড় একজন অফিসার, আর জানায় আপনারা একদমই চিন্তা করবেন না, যে আপনাদের এই কেসটা হ্যান্ডেল করছে সে আপনাদের বাচ্চাদেরকে বাঁচিয়ে তার পরেই দম নিবে। ওর নাম হচ্ছে মার্ক। তারপর মার্কের একটা ছবিও দেখায়, সাথে বলে আপনারা যদি কিছু করতে চান তবে গিয়ে কালী মায়ের কাছে প্রার্থনা করুন। যেমন কালী মায়ের কাছে প্রার্থনা করলে কোনো প্রার্থনা বৃথা যায় না, তেমন মার্ক যদি কোনো কাজ নেয় কোনো কাজই অসাফল্য থাকে না। তো আপনারা একদম চিন্তা করবেন না। অন্যদিকে দেখা যায় মার্ক চলে আসে একটা শুনশান বাড়ির বেসমেন্টে। সেখানে আগে থেকেই ভাদ্রার লোকেরা এসেছিল আর আগুন দেওয়ার চেষ্টা করছিল এখানে। তখন সেখানে এসে তাণ্ডব লীলা শুরু করে দেয় মার্ক। সবাইকে একদম বেদম মার দেয়। চোখের পলকেই সবাইকেই ধরাশায়ী করে ফেলে মার্ক।
ততক্ষণে ওখানে এক শয়তানের আগুন লাগিয়ে দিয়েছিল। সেই জ্বলন্ত আগুনের ভেতর দিয়েই ঢুকে যায় মার্ক। ভেতরে গিয়ে সে খেয়াল করে দেখতে পায় 3জন বাচ্চাকে। ওদেরকে বাইরে বের করে এনে জিজ্ঞেস করে বাকি বাচ্চারা কোথায়। তখন ওরা বলে আমরা 3জনই তো এখানে আছি, আর প্রত্যেক দিনে আমাদের বাবা আমাদেরকে এই জায়গায় আটকে রেখে যায় পানি খেতে। এর মানে এটাই দাঁড়াচ্ছে যে মার্ক যে বাচ্চাদেরকে খুঁজতেছে এরা সেই বাচ্চারা না। ঠিক তখনই সেখানে চলে আসে ওই বাচ্চাদের বাবা। ওকে দেখেই তো বেধম মার দেয় মার্ক, আর বলে এরপর যদি আর কোনো দিন তুই তোর বাচ্চাদেরকে এখানে আটকে রাখিস তবে তোকে আমি কিন্তু একদম জানেই মেরে ফেলবো। আজকের মতো তোকে আমি ছেড়ে দিয়ে গেলাম। এটা বলেই সেখান থেকে চলে যায় মার্ক। এদিকে দেখা যায় সানচানা রুকমণিকে নিয়ে চলে আসে একটা জায়গায়। তারপর মার্ককে ভয়েস মেসেজ পাঠাতে একটু দূরে আসে, কারণ অনেকবার কল করার পরে মার্কের ফোনে কলটা ঢুকছিল না। মেসেজ পাঠানোর পরেই সে বুঝতে পারে তার এক টিমমেট ওদেরকে বিট্রে করেছে। আসলে সে ছিল আদির লোক। কিছুক্ষণের মধ্যেই সে সেখানে থাকা সবাইকেই জিম্মি করে ফেলে। তারপর আদিকে কল দিয়ে জানায় যে রুদ্রার মৃত অবস্থার কিছু ছবি আছে আমার কাছে, সেগুলো আবার সেন্ড করে দেয় আদিকে। আদি আবার তখনই কল লাগায় ভাদ্রাকে আর ছবিগুলোকে পাঠায়। সাথে জানায় তোমার ভাইকে মেরে ফেলেছে মার্ক, তুমি চাইলে ওকে মেরে ফেলতে পারো, পরে যা হবে সেটা আমি দেখে নেব, কারণ কালকে সকালবেলাতেই তো আমি সিএম হতে যাচ্ছি। এই ছবিগুলো দেখে তো অনেক রাগান্বিত হয়ে যায় ভাদ্রা। আদি ওকে এটাও জানিয়েছিল যে রুদ্রার বডিটা রয়েছে লাইট হাউসে। সাথে সাথেই ভাদ্রা বের হয়ে লাইট হাউসের উদ্দেশ্যে। এই খবরটা মার্ক পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। তখন সে একজনকে কল দেয় যে আসলে রুদ্রার বডি আর সোলেমানকে পাহারা দিচ্ছিল। সব কিছু ওকে খুলে বলে, সাথে সেখান থেকে সোলেমান আর রুদ্রার বডিটা নিয়ে চলে যেতে বলে অন্যত্র, নাহলে ভাদ্রা যদি সেখানে চলে যায় তাহলে ওকে মেরে ফেলবে এটাও জানায়। কিছুক্ষণের মধ্যেই সে যায় ওপরে গিয়ে সোলেমানকে সে কোথাও দেখতে পায় না। হঠাৎ করে পেছন থেকে ওকে অ্যাটাক করে বসে সোলেমান আর অজ্ঞান করেই পালিয়ে যায়। সেফ সাইডে থাকার জন্য মার্ক আরও একজনকে ওখানে যেতে বলে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সে ওই জায়গায় চলে আসে আর মার্কের ওই টিমমেটের জ্ঞান ফিরায়। তারপর দুজনে মিলে ধরাধরি করে রুদ্রার বডিটা নিয়ে গিয়ে বেসমেন্টে লুকিয়ে পড়ে। ঠিক তখনই ওই জায়গাতে চলে আসে ভাদ্রা। ওপরে গিয়ে দেখে ওর ভাই সেখানে নেই। এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় ভাদ্রা। এদিকে দেখা যায় যেখানে রুকমণিকে আটকে রাখা হয়েছিল সেখানে চলে আসে মার্কের বাকি টিমমেট। ওরা সবাই মিলে সানচানা, রুকমণি এবং বাকি সবাইকে এখানে বাঁচানোর জন্য এসেছিল। ঠিক তখনই আরও একজন মার্ককে বিট্রে করে। সেও আসলে আদিরই লোক। তখন সে গিয়ে রুকমণিকে বারবার জিজ্ঞেস করতে থাকে বাচ্চাগুলোর সম্পর্কে। অনেকক্ষণ জিজ্ঞেস করার পরে সে জানতে পারে ওখানে নাকি একটা ফোন রয়েছে। আসলে রুদ্রা যে গাড়িটা দিয়ে বিভিন্ন জায়গা থেকে বাচ্চাগুলোকে ওঠাতো সেটার মধ্যে ভুল একটা ফোন রয়ে গিয়েছিল। সেই নাম্বারটা রুকমণির থেকে জানতে চায়, কিন্তু কোনো মূল্যেই রুকমণি সেই নাম্বারটা বলবে না বলে জানিয়ে দেয়। এতে ওর প্রাণ যায় যাক। এই ব্যাপারটাতে অনেক রাগান্বিত হয়ে যায় সেই লোকটা, রুকমণির এক পায়ে গুলি করে ফেলে। এই ব্যাপারটাতে কাতরাতে শুরু করে দেয় রুকমণি, কিন্তু তারপরে সে ওই ফোন নাম্বারটা বলছিল না। এদিকে দেখা যায় বাচ্চাগুলো যেই ঘরে ছিল সেই ঘরের মধ্যে পানি ঢুকতে ঢুকতে অনেক পানি হয়ে যায়। বাচ্চাদের অবস্থা বেগতিক হয়ে যায়। তখন অনেক কষ্টে সবাই মিলে দরজাটা ভাঙতে সক্ষম হয় ওরা। বাহিরেও প্রচুর পানি, যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে ওরা একটা গাড়ি দেখতে পায়। তারপর সবাই গিয়ে ওই গাড়ির মধ্যে দিয়ে গাড়ির ছাদে গিয়ে উঠে বসে। আপাতত ওরা সবাই সেফ, কিন্তু এভাবে ওরা বেশিক্ষণ সেফ থাকতে পারবে না, কারণ যেভাবে পানি আসতেছে হয়তোবা কিছু সময়ের মধ্যেই এই পুরো বিল্ডিংটাই পানির নিচে তলিয়ে যাবে। অন্যদিকে রুকমণি যখন কিছুই বলতেছিল না তখন লোকটা কল দেয় ভাদ্রাকে আর জানায় আপনার ভাইয়ের বডি বেসমেন্টেই আছে, সেখানে আপনি মার্কের 2জন টিমমেটকেও খুঁজে পাবেন। এই কথাটা আবার শুনতে পায় বেসমেন্টে থাকা মার্কের লোকেরা, আর মার্ককে কল দিয়ে সব কিছু জানায়। তখন মার্কেরও আর বুঝতে বাকি থাকে না যে ওর সাথেরই কোনো টিমমেট ওকে বিট্রে করেছে। কিছুক্ষণের মধ্যেই সেই বেসমেন্টের দরজা ভেঙে ওদেরকে বের করা হয়। নিজের ভাইয়ের লাশটা দেখে তো কান্নায় ভেঙে পড়ে ভাদ্রা। এই ব্যাপারটাতে অনেকটাই রাগান্বিত হয়ে যায় সে, আর মার্কের লোকজনকে মারতে শুরু করে আর বারবারই জিজ্ঞেস করছিল মার্ক কোথায়। ঠিক তখনই ওর ফোনে একটা কল আসে। আসলে মার্ক কল দিয়েছিল। সে জানায় তুই চাইলেও তুই আমার লোকদেরকে মারতে পারবি না, যদি বিশ্বাস না হয় তবে ট্রাই করে দেখতে পারিস। এটা শুনে তো আরও বেশি রাগান্বিত হয়ে যায় ভাদ্রা আর মার্কের লোকটাকে মারতে যায়। ঠিক তখনই খেয়াল করে দেখতে পায় ভাদ্রার বাবার মাথায় পিস্তল ধরেছে ওরই এক বিশ্বস্ত লোক অশোক। কিন্তু সে কেনই বা এমনটা করছে? দেখা যায় রুকমণিকে যখন সানশানারা বাঁচিয়েছিল তখন ওর থেকে জানতে পারে অশোকের সম্পর্কে। তার পরপরই অশোককে কল দেয় মার্ক আর ওকে সাহায্য করতে বলে। যদি সে সাহায্য না করে তাহলে ভার্দাকে সে বলে দিবে যে রুদ্রাকে সে সেই সাহায্য করেছিল। এর জন্যই আজকে অশোক ভার্দার বাবার মাথায় বন্দুক তাক করেছে। এই ব্যাপারটাতে অনেকটাই কষ্ট পেয়ে যায় ভাদ্রা আর বাবার পা ধরে গিয়ে বলতে থাকে, দেখো বাবা, তোমার এক ছেলেকে তুমি এতটাই ভালোবাসা দিয়েছিলে যার কারণে আজকে সে মরে পড়ে আছে। আর দ্বিতীয় নাম্বার ছেলে মানে আমাকে তুমি এমনভাবে পেলে পুষে বড় করেছিলে যে আমি আমার ভাইয়ের মৃত্যুর বদলাটাও নিতে পারছি না। আর যাকে তুমি তোমার 3 নাম্বার ছেলে মনে করতে মানে অশোক আজ তোমার মাথায় পিস্তল ধরে আছে। তাহলে তুমি আমাদেরকে কি শিখিয়েছিলে বাবা এতদিনে? আসলে এগুলো বলে অশোকের মনটা ডাইভার্ট করছিল অন্যদিকে। এটা বলেই সে এক ঝাটকায় অশোকের হাত থেকে বন্দুকটা নিয়ে নেয় আর বাবা এবং অশোক দুজনকেই মেরে ফেলে। এই সুযোগে আবার সেখান থেকে মার্কের 2জন লোক পালিয়ে যায়।
কিছুক্ষণের মধ্যেই ওই জায়গাতে আবার চলে আসে মার্ককে বিট্রে করা টিমমেটগুলো। এখানে রুকমণি আর সঞ্জনাকেও সাথে আনা হয়েছিল। রুকমণিকে দেখে তো অনেক রাগান্বিত হয়ে যায় ভাদ্রা, আর ওর কাছে গিয়ে বারবারই জিজ্ঞেস করতে থাকে তাড়াতাড়ি তুই ফোন নাম্বারটা বল যদি তুই নিজের ভালো চাস। কিন্তু রুকমণি সাফ সাফ জানিয়ে দেয় যে তুই তোর বাবাকে মেরেছিস, আমার রুদ্রাকেও তুই মেরেছিস, তোকে আমি কোনো দিনই ফোন নাম্বার বলবো না যদি না তুই আমাকে মেরেও ফেলিস। এই ব্যাপারটাতে অনেকটাই রেগে যায় ভাদ্রা, কিন্তু সে তো রুকমণিকে মারতেও পারছে না। তখন ওরা সবাই মিলে উঠতে থাকে ওই ওয়াচ টাওয়ারটায়, আর মার্কের সাথে কথা তো চালিয়েই যাচ্ছিল ভাদ্রা। মার্কের জায়গার উদ্দেশ্যেই রওনা হয়। কিছুক্ষণের মধ্যেই ভাদ্রা মার্ককে বলে তুই এখানে আসতে যতটা লেট করবি প্রত্যেক 10 মিনিটে তোর একজন করে লোক মারা পড়বে। এটা বলেই একজনকে ওয়াচ টাওয়ার থেকে ফেলে দেয়। সাথে সাথেই সেখানে চলে আসে মার্ক আর বাঁচিয়ে নেয় ওর টিমমেটকে। তারপর তাণ্ডব লীলা শুরু করে দেয় মার্ক। সেই ওয়াচ টাওয়ারের নিচে ভার্দার যতগুলো চেলাপেলাই ছিল সবাইকেই মারতে শুরু করে দেয় মার্ক। ওদের সবাইকে একদম পাখির মতো মারছিল, কাউকেই কোনো ছাড় দিচ্ছিল না এবার মার্ক। দেখতে দেখতে ওদের সবাইকেই মেরে ফেলে। তারপর চলে আসে ওয়াচ টাওয়ারের উপরে আর ভার্দার সাথে ফাইট করতে শুরু করে। তবে এই ফাইটটা মার্ক অত সহজে আর জিততে পারে না, কারণ ভাদ্রাও তো কম নয়। ওদের ফাইটটা দেখে মনে হচ্ছিল যেন বাঘে সিংহে লড়াই। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যকার এই ফাইট। ভাদ্রাকে প্রায় ধরাশায়ী করে ফেলেছিল মার্ক। তারপর এক পর্যায়ে ওরা দুজনেই পড়ে যায় টাওয়ারটা থেকে। এরা দুজনে যখন ফাইট করছিল এর মধ্যেই একটা গুলি গিয়ে লেগেছিল রুকমণির গায়ে। আস্তে আস্তে ওর অনেক বাজে অবস্থা হয়ে যায়। সবাই মিলে ওকে বারবারই জিজ্ঞেস করতে থাকে নাম্বারটা তুমি প্লিজ বলো, কিন্তু কিছুতেই সেই নাম্বারটা বলতে চাইছিল না রুকমণি। এদিকে নিচে এসে ওরা দুজনে ফাইট চালিয়ে যাচ্ছিল। আরও অনেকক্ষণ ফাইট করার পরে এবার একেবারে ভার্দাকে জানেই মেরে ফেলে মার্ক। ততক্ষণে রুকমণিকেও নিয়ে বাকি সবাই নিচে চলে আসে। রুকমণির অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে যায়। তখন ওর কাছে যায় মার্ক আর বারবারই বলতে থাকে 18টা বাচ্চার জীবন এখন তোমার হাতে, দয়া করে তুমি নাম্বারটা বলো। এরকম অনেকবার ওকে রিকোয়েস্ট করার পরে নাম্বারটা বলতে শুরু করে রুকমণি। অনেক কষ্টে সে কয়েকটা ডিজিট বলে, তারপরেই মারা যায়। এখনও ফোন নাম্বার হতে আরও 2টা ডিজিট বাকি। তখন ওরা সবাই মিলে ওই নাম্বারটার সাথে নিজের মতো করে 2টা ডিজিট লাগিয়ে কল করতে থাকে। ওরা কয়েকজন মিলে যে কত কল করছিল তার কোনো হিসেবই নেই, সব কলই যাচ্ছিল রং নাম্বারে। হঠাৎ করে দেখা যায় বাচ্চাদের এখানে গাড়ির মধ্যে একটা ফোন বেজে ওঠে। তখন ওই ফোনটা আবার ধরে ফেলে ডাক্তারের ওই ছেলেটা। সাথে সাথে এই ফোনটা মার্ককে দেওয়া হয়। তখন মার্ক ওই বাচ্চাটার সাথে কথা বলে জানতে পারে ওরা কোনো একটা জায়গার বেসমেন্টের মধ্যে আছে, আর সেখানে যতদূর চোখ যায় শুধু পানি দিয়ে ভরে যাচ্ছে। তারপর ওদের সাথে ভিডিও কলে কথাও বলে মার্ক, এবং তার টিমমেটকে বলে দেয় যে লোকেশনটা ট্রেস করার জন্য। কিছুক্ষণের মধ্যেই ওদের লোকেশনটা ট্রেস করে ফেলা হয়। ওরা সবাই মিলে চলে আসে ওই জায়গাটায়। পুরো বেসমেন্টটায় প্রায় পানির নিচে তলিয়ে গিয়েছিল। একটা পাইপলাইন দিয়ে সাঁতার কাটতে কাটতে মার্ক ভেতরে গিয়ে পৌঁছে। তারপর 2-3 জন করে কাঁধে করে নিয়ে আসতে থাকে বাহিরে। এরকম করে অনেক পাকাপাকি করার পরে সেই ভেতরের সব বাচ্চাগুলোকে বাহিরে আনতে সক্ষম হয় মার্ক। বাহিরে মুষলধারে তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। বাচ্চাদেরকে ওর বাকি টিমমেটগুলো খাবার দাবার খাওয়াচ্ছিল। এই জাহান্নাম থেকে বের হতে পেরে বাচ্চারাও তো অনেক খুশি। এভাবেই 18টা বাচ্চার জীবন বাঁচিয়ে ফেলল মার্ক এবং তার টিম। সেদিন রাত্রেবেলাতেই মার্কের এক টিমমেট কল দেয় আদিকে আর জানায় আমি আপনার সাথে দেখা করতে চাই স্যার। তার পরপরই চলে আসে ওর সাথে দেখা করার জন্য, আর ওকে একটা ফোন দেয় যেটার মধ্যে ছিল ওই ভিডিওটা। সাথে এটাও জানায় যে মার্ক বলেছে এই ভিডিওটা আপনাকে ফ্রিতেই দিয়ে দিবে, এর জন্য আপনার থেকে সে কিছুই চায় না। এটা বলে ফোনটা দিয়েই চলে যায়। কিন্তু আদি তো পড়ে যায় মহা মুসিবতে, কারণ মার্ক আবার কবে থেকে ওর এত ভালো বন্ধু হয়ে গেল। পরদিন সকালবেলাতেই শুরু হয়ে যায় আদির সিএম হিসেবে শপথ গ্রহণ। খুব সুন্দরভাবে চলতে থাকে ওর শপথ গ্রহণ অনুষ্ঠানটি। এখানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিল। এই শপথ গ্রহণটা শেষে একটা পেপারে সাইন করলেই হয়ে যাবে সে রাজ্যের সিএম। যখন আদি সেই পেপারটাতে সাইন করতে যায় ঠিক তখনই সেখানে সকল স্ক্রিনেই চলতে থাকে ওই ভিডিওটা, যে ভিডিওটাতে আদি নিজেই বর্তমান সিএম মানে ওর মাকে মেরে ফেলেছিল। এটা দেখে তো সেখানে থাকা পাবলিক একদম ক্ষেপেই যায়। আদিকে দেখে বোঝা যাচ্ছিল যে সে হয়তোবা এমন কিছু একটা আশাই করছিল, কারণ ওর জানা মতে মার্ক তো এত ভালো মানুষ নয় যে ওকে মাফ করে দিবে, আর মার্ক তোর বন্ধুও না যে ওর সাহায্য করবে। তার পরপরই ভিড়ের মধ্যে দেখা যায় মার্ক বসে আছে। কিছুক্ষণের মধ্যেই আদিকে ধরে নিয়ে যায় পুলিশ, আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।